কদিন ধরে কাজের খালা আসছে না দেখে ফোন দিয়ে জানা গেল খালার বিয়ে হয়ে গেছে। শুনে বেশ অবাক হলাম। খালার বয়স ৪৫, ছেলেও বিয়ে করিয়েছেন, নাতির বয়স ৫। এমতাবস্থায় বিয়ে করাটা বেশ বিস্ময়ের বটে। খালা আমাদের বাসায় প্রায় ২৫ বছর ধরে কাজ করেন। আমার বুঝ হওয়ার পর থেকে খালাকে আমাদের বাসায় কাজ করতে দেখেছি। খালার মুখেই শুনেছি তার করুণ জীবন বৃত্তান্ত। খালার প্রথম বিয়ে হয়েছিল ১৫ বছর বয়সে, তাও তার চেয়ে ৩ গুণ এক লোকের সাথে। হতদরিদ্র বাবা বড় ঘরের সম্বন্ধ পেয়ে বাজবিচার ছাড়াই মেয়ে তুলে দিয়েছেন ২ বাচ্চার বাবার হাতে। এলাকার প্রভাবশালী ব্যক্তি, নাম যশ খ্যাতি, অঢেল অর্থবিত্ত, কিছুরই কমতি নেই। রাজকীয় বাড়িজার নামে নাসির তালুকদার। ২ ছেলে মেয়ে, বিয়ে শাদি দিয়ে যে যার মতন আছে। ছেলেটা থাকে শহরে, মেয়ে বিদেশ পাড়ি দিয়েছে। মা মরবার পর এই মুখ হয় না। সংসারের ঝুটঝামেলা নেই, অত বড় বাড়ি খাঁ খাঁ করছে। মণিমুক্ত দেখার কেউ নেই। বিয়ের পর সব তো মেয়েরই হবে, মেয়ে রাজরানী হয়ে থাকবে। পাত্র দেখতে শুনতেও ভালো, কেবল বয়সটাই একটু বেশি, ৫০ পেরিয়ে ৬০-এর ঘরে এগোচ্ছে। আর এরকম আর এমন বয়স কি, পুরুষের মানুষের ২৫ হোক বা ৫০, সে একই কথা। মতি মিয়া হমত করবার দিক খুঁজে পাননি। প্রস্তাব আসতেই নির্দ্বিধায় হ্যাঁ বলে দিয়েছেন। ৮০ দশকের কিশোরী মেয়ে শিউলি। সে মত দিল কি দিল না সে কথা ভাবার সময় কোথায়। অত বড় ঘরের সম্বন্ধ হলে নিজেরও দিন ফিরবে। এই খুশিতে মেতি কুল পেলেন না। এক শুক্রবার সমাজের লোকজন ডেকে পঞ্চদশী শিউলির হাত তুলে দিলেন ৫০ নাসিরের হাতে। বিয়ের পরের দিন দাওয়াত হলো তালুকদার বাড়িতে। মাকে দেখে শিউলি কেঁদে কেটে বলল, মা, আমি থাকবো না এখানে, আমাকে নিয়ে যাও, লোকটা খুব খারাপ। মা ধমকে উঠলেন, স্বামীর নিন্দে করতে নেই, খারাপ হোক বা ভালো হোক, এখন থেকে উনিই তোর সব, এটাই তোর বাড়ি, মানিয়ে নে। দাদি বললেন, মাইয়া মানুষ স্বামীর ঘরে বউ হইয়া আহে, লাশ হইয়া যায়, আর কোনো জাউন টাউন নাই, মনে রাখিস। রাজভোগে তৃপ্তির ঢেকুর তুলে বিদায় নিলেন তারা। যাওয়ার কালে শিউলি কত আকুতি করলো তাকে সাথে নেওয়ার, খেয়েও নিল না। যদি আর না আসে, সংসারে মন বসে গেলে পরে যেতে পারবে। শিউলি বেগম সেদিনই বুঝে গেলেন এখন এটাই তার একমাত্র আশ্রয়। নিয়তি মেনে নিলেন, মানিয়ে নিলেন। প্রথম দিকে মন কাঁদলো, চোখ ভিজলো, ধীরে ধীরে অভ্যেস হয়ে গেল বুড়ো মানুষটা। বছর ঘুরতেই বমির ব্যামোতে সুখবর আসলো। ৯ মাস বাদে কোল আলো করে এলো পুত্র সন্তান। ছেলের মুখ দেখতেই শিউলি নিজের দুঃখ কষ্ট সব ভুলে গেলেন। ছেলের মাঝে সব সুখ খুঁজে পেলেন। বুকে আগলে পরম যত্নে ছেলেকে আগলে রাখলেন। শেষকালে পুত্র সন্তানের বাবা হওয়ার সৌভাগ্যে খুশিতে আটকানা হলেন নাসির তালুকদার। নাম রাখলেন নাইম। স্বামী সন্তান সংসার নিয়ে শিউলির দিন ভালোই কাটছিল, কিন্তু সুখ যেন ছুঁয়েও ঠিক ছুঁতে পারেনি। বিয়ের বছর ৫ হতে না হতেই বার্ধক্যজনিত রোগে গত হলেন স্বামী। হেসে খেলে বেড়াবার বয়সে গায়ে জুটল সাদা শাড়ি, বিধবা উপাধি। ভালো হোক কি মন্দ, ওই মানুষটাই তো এতদিন ছায়া হয়েছিল শিউলির। এখন সেই ছায়াও চলে গেল। স্বামীর মৃত্যুর পর শোকের মাঝে এলো তার জীবনের আর এক ঝড়। আগের পক্ষের ছেলে এসে হাজির হলো। বাবাকে দাফন করে এসে বাবার রেখে যাওয়া সহায় সম্পত্তির দলিল বুঝে নিল ছেলে। ছেলের বউ বুঝে নিল শিউলির আলমারিতে রাখা বংশীয় অলংকার। আঁচলের গিট খুলে নিল সংসারের চাবি। শুভ্র শাড়িতে ছেলেকে বুকে নিয়ে নির্বাক চেয়ে রইল শিউলি। সে স্তব্ধ, বাকরুদ্ধ। রাতারাতি উকিল ডেকে সব সম্পত্তি নিজের নামে করে নিল নাদির। বোনকে অবশ্য দিল কিছু, পেল না কেবল বাবার শেষ বয়সের ছেলে। না সম্পত্তি আর না স্বীকৃতি। কড়া স্বরে ঘোষণা করে দিল, বাবার দেখভালের জন্যই ছিল, এখন বাবা নেই, তারও প্রয়োজন নেই, এত ঝামেলা কাঁধে নিতে পারবো না। শিউলির জায়গা হলো না তালুকদার বাড়িতে। এক প্রকার বের করে দেয়া হলো তাকে। ছেলেকে নিয়ে ফের এসে পড়লেন বাবার বাড়ি। সেখানে নুন আনতে পান্তা ফুরোয়। তার আগমনে বাবা মাও খুশি হতে পারলেন না। মেয়ে, তার উপর নাতি, এ যেন বাড়তি ঝামেলা। ৮০-৯০ দশকে একটা বিধবা মেয়েকে সমাজ মেনে নিতে পারত না। সতীদাহ প্রথা উঠে গেলেও রেশ কিন্তু রয়ে গেছিল। বিধবাকে পুড়িয়ে মারত না, তবে জীবন্ত মারত। মৃত লাশ দাফন করা হতো, কিন্তু জীবন্ত লাশ রেখে দেয়া হতো।
তাকে পদে পদে হেঁও করা হতো, তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, তাকে অপয়া ভাবা হতো, কথার বাণে বিদ্ধ করে ক্ষতবিক্ষত করা হতো প্রতিক্ষণ, তার বাঁচা দুর্বিষহ করে তুলত। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কথায় কান ভারী হলো। কদিন যাওয়ার পর মা বোনও কথা শোনাতে লাগলেন। উঠতে বসতে কটু কথা কানে এলো পরিবার থেকে। শিউলি বুঝে গেলেন এখানেও ঠাঁই হবে না তার। তখন শিউলির বয়স 20, ছেলের বয়স 5। বাস্তবতা বোঝবার ক্ষমতা শিউলির হলেও বাচ্চাটার হয়নি। জমিদার ঘরের ছেলে, আভিজাত্যে বেড়ে ওঠা, 3 বেলা মাছ মাংস খাওয়ার অভ্যেস নাইমের। নানা বাড়ির পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত তার গলা দিয়ে নামে না। ছেলেটা খেতে পারে না, মাংসের বায়না করে, শিউলি এনে দিতে পারে না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। খাওয়ার অনিয়মে অল্প কদিনে ছেলের শরীর ভেঙে আসে। ছেলের দিকে তাকালে চোখে জল নামে শিউলির। কি করবে না করবে দিশেহারা লাগে। অজ পাড়াগাঁয়ের অশিক্ষিত মেয়ে, জীবিকা নির্বাহ করার পথ খোঁজে। ছেলেকে বাঁচাতে হবে তার, এখান থেকে পালাতে হবে। এ সমাজ বাঁচতে দেবে না তাকে। সেই তাগিদে পা বাড়ান শহরে। বস্তিতে আশ্রয় নিয়ে মানুষের বাসায় কাজ জোগাড় করেন। খালা তখন থেকে আমাদের বাসাতেই কাজ করে। ছেলেকে নিয়ে আসতেন। খালার মুখে কেবল একটাই নাম থাকতো, আমার নাইম। খেয়ে না খেয়ে ছেলেকে মানুষ করতে লাগলেন। মানুষের বাসায় কাজ করে পড়ালেন ছেলেকে। আমাদের বাসায় ভালো মন্দ রান্না হলে খালা কখনো খেতেন না, বলতেন আমার ভাগেরটা দিয়ে দিন, আমার ছেলেটা খাবে। নিজে খেতেন না, দুবেলা ছেলেকে খাওয়াতেন। ছেলের খুশিতেই খালার খুশি। খালার গায়ের কাপড় যত মলিন, ছেলের কাপড় তত উজ্জ্বল। ছেলের দিকে চেয়ে খালা কত কিছু বিসর্জন দিলেন, কত সংগ্রাম করে গেলেন। খালা আত্মমর্যাদা ছিল প্রখর। এত বাধা বিপত্তির পরও কারোর দয়া নেননি। নিজে কাজ করে ছেলের খরচ চালাতেন। স্কুলের গণ্ডি পেরিয়ে ছেলে বায়না ধরল শহরের বড় কলেজে পড়বে। খালা আর কটা বাসায় কাজ বাড়িয়ে নিলেন। রাত দিন খেটে খুঁটে ছেলেকে পড়ালেন। খালার আশা ছেলে একদিন বড় চাকরি করবে। মাঝে মাঝে বলতেন, বুঝলাম মা, শরীরটা আর কুলায় না, গিঁটে গিঁটে ব্যথা। পোলার চাকরি হইলেই এই কাম ছায়রা দিমু, আমাগো সুখের দিন আইব। সেই সুখের দিন এলো। ছেলের চাকরি হলো, বস্তি থেকে বাসায় উঠল। খালা বিদায় নিতে এসে উৎফুল্ল হয়ে বললেন, আমার সুখের দিন আইয়া গেছে, দোয়া কইরো। খালার সুখের দিন দেখে আমাদের স্বস্তিই মিলল। সেই স্বস্তি উবে গেল মাস 3 বাদেই। একদিন ফোলা মুখ নিয়ে খালা এলেন বাসায়। গায়ে মারের দাগ, কাতর গলায় মাকে বললেন, আমারে কাজে লইবে না আপা? মা অবাক হয়ে বলেন, তুমি কাজ করবে কেন? তোমার ছেলের কত বড় চাকরি। ছেলের কথা আসতেই খালা ডুকরে উঠলেন। ভেজা গলায় বললেন, আমার পোলাটা বদলাইয়া গেছে আপা। বউ আমার গায়ে হাত তুললো, পোলা চাইয়া চাইয়া দেখলো। যে ছেলের জন্য মানুষটা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছে, সেই ছেলে এই প্রতিদান দিল। জানা গেল ভার্সিটিতে পড়ার সময় এক জুনিয়রের সাথে মন দেওয়া নেওয়া হয়েছিল। ভালো চাকরি পেয়ে বিয়ে করে বউ ঘরে তুলেছে। শিউলি খুশি মনেই মেনে নিলেন, কিন্তু বউ তাকে মানতে পারলেন না। সংসারে শাশুড়ির উপস্থিতি পছন্দ না তার। বরের কান ভাঙিয়ে কদিন মায়ের প্রতি বিতৃষ্ণা তৈরি করেছে। শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করত, হাতও তুলত। শিউলি ছেলেকে বলার সুযোগ পেতেন না। তার আগেই ছেলের কান ভারী করত বউ। ঘটনা এমনভাবে উপস্থাপন করত যেন সব দোষ শিউলি। নিত্যকার কলহে ছেলের অতিষ্ঠ মায়ের প্রতি। সংসার সুখ আনতেই বিরক্তির ভাঁজ ফেলে নাইম বলল, রোজ রোজ এত অশান্তি ভালো লাগে না মা, তুমি অন্য ব্যবস্থা করো। পোড়া কপালে ছাই তুলে বেরিয়ে গেলেন শিউলি। দ্বিতীয়বারের মতন উঠলেন বস্তিতে, একবার ছেলেকে বাঁচাতে আর একবার ছেলের থেকে বাঁচতে। সুখের দিন এলেও সুখ তাকে ছুঁতে পারল না এবারেও। তারপর থেকে খালা আবার আমাদের বাসায় কাজ করেন। জীবনের এত উত্থান পতনের মাঝেও খালা কখনো দ্বিতীয় বিয়ের নাম নেননি। তবে এখন কি এমন হলো যে খালা বিয়ে করে নিলেন? 45 বছর বয়সে দ্বিতীয় বিয়ে করে খালা নিরুদ্দেশ, তার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। ফোন বন্ধ, বাসায় তালা দেওয়া। খালার ছেলের ঠিকানায় গিয়েও কোনো লাভ হলো না। প্রতিবেশী বলল তারা বাসা বদলে ফেলেছে। খালার ছায়ায় বড় হওয়ার সুবাদে আমাদের মায়া হয়ে গেছিল খালার প্রতি। এত বছরে বাসার সদস্যই হয়ে উঠেছিলেন যেন। মোটামুটি বাসার সবাই কৌতূহলী আর উদ্বিগ্ন ছিল এই ব্যাপারে। নির্বিকার রইলেন কেবল মা। এ নিয়ে মায়ের কোনো হেলদোল দেখা গেল না।
মা নতুন বুয়া খোঁজার তোড়জোড় ব্যস্ত। আমার বদ্ধ মূল ধারণা আদ্যপান্ত সব মায়ের জানা। মাকে জিজ্ঞেস করেও আশানুরূপ উত্তর পাওয়া গেল না। প্রতিদিন সকালে হাসপাতালে যাওয়ার আগে নাস্তার সময় পাওয়া যায় চায়ের ভিন্ন স্বাদ। খালার হাতের চা খেয়ে অভ্যাস, সেই অভ্যাসে ভাটা পড়ল। নতুন বুয়ার হাতের চা বড্ড বিষাদ ঠেকল। নতুন বুয়ার কাজ কিংবা রান্না কোনোটাই মনঃপূত হলো না। মা পরপর কয়েকটা বুয়া বদলালেন, কোনোটাই টিকলো না। অভ্যাস কি মায়ার ভাটায় নাকি কে জানে। নতুন কাজের খালা এলে গেল, কিন্তু পুরনো কাজের খালাকে আর পাওয়া গেল না। দিন, সপ্তাহ, মাস পেরুলো। মাঝে একবার নাইমের সাথে দেখা হলো আমার হাসপাতালের লিফটে। নাইমের সাথে ছিল সুদর্শনা রমণী, চোখে মুখে ধূর্ততা। বোধ করি স্ত্রী হবে। খালার দৌলতে ছোটবেলা বড়বেলা আমাদের বাসায় বেশ কবার এসেছিল নাইম। খালা আমাদের বাসার পার্মানেন্ট ছিলেন। দিনের অনেকটা সময় তাকে আমাদের বাসাতেই পাওয়া যেত। নাইম আসতো কখনো বাসার চাবি নিতে, কখনো মায়ের থেকে পকেট খরচ নিতে। সেই সুবাদে মুখটা একবার দেখাতেই চেনা গেল। খালার চিন্তা মাথায় এনে আমি এগিয়ে গিয়ে কথা বললাম। ভাগ্যের সুপ্রসন্নতায় নাইম অচেনার ভান করলো না, কুশল বিনিময় করলো। আমি নাইমকে বললাম, তা তোমরা এখানে কার জন্য? খালা ঠিক আছেন? খালার নাম শুনতেই নাইমের কপালে বিরক্তিকর ভাঁজ পড়ল। ওপাশ ফিরে নাক ফুলালো, ছোট্ট করে উত্তর দিল, আমার মামি শাশুড়িকে দেখতে এসছি। আমি স্বস্তির নিঃশ্বাস পেলাম। যাক, খালা ঠিক আছে। জিজ্ঞেস করলাম, খালা ভালো আছেন? উত্তরটা নাইমের বদলে পাশে থাকা মেয়েটা দিল। তীব্র তাচ্ছিল্য করে বলল, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, বিয়ে করেছে। কলঙ্কিনীরা ভালোই থাকে। শাশুড়ি সম্পর্কে পুত্রবধূর মুখে এহেন মন্তব্য শুনে মেয়ের অভিব্যক্ত বোঝা হয়ে গেল। নাইমের দিকে তাকিয়ে বললাম, সারা জীবন কষ্ট করেছে, এখন সুখে থাকুক। বিয়ের আগে খোঁজ নিয়েছো তো? পরিবার ভালো? নাইম চোখ মুখ কুঁচকে বলল, এখন বিয়ে করার বয়স। সমাজে মুখ রাখলো না। নিজের সুখের কথা ভেবে আমাদের মুখে চুনকালি দিয়েছে। সুখেই আছে, স্বার্থপর। এর থেকে মরে গেলেও নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। আমি থমকে গেলাম। নাইমের কথা শুনে নয়, নাইমের চোখ মুখের ভাষা দেখে। চোখের মায়ের জন্য তীব্র ঘৃণা আর বৃত্তৃষ্ণা। কি তাচ্ছিল্য, কি ধিক্কার! এতখানি ঘৃণা মানুষ বোধহয় শত্রুকেও করে না। আমি কখনো কোনো মায়ের জন্য সন্তানের এত ঘৃণা দেখিনি। আমার কানে বাজলো স্বার্থপর শব্দটা। আত্মত্যাগের উদাহরণে থাকা মানুষটার পাশে স্বার্থপর শব্দটা শুনে আমি কথার খেই হারিয়ে ফেললাম। এই ছেলেটাকে মানুষ করার জন্য খালা রক্ত মাংস এক করেছেন। 25টা বছর যুদ্ধ করার বিপরীতে কি একটু সম্মানও ডিজার্ভ করে না? খালা শুধু তার সুখ, শান্তি, রূপ, যৌবন বিলীন করেননি, অর্থ সম্পদ বিলীন করে একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এই তো মাস কয়েক আগে ছেলে তার ছেলের বউকে মায়ের গচ্ছিত সব টাকা এক প্রকার হাতিয়ে নিয়েছেন। খালা যতটা সহজ সরল, খালার ছেলে ছেলের বউ ততটাই ধুরন্ধর। নাইমের বিয়ের পর আলাদা থাকায় খালার বেতনের টাকার অধিকাংশ বেছে দিত। আমি খালাকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম। খালা টাকা ব্যাংকে জমা রাখতেন। তিনি 4 বছরেও তা জমে ভালো অঙ্কের টাকা হয়ে গেছিল। সে টাকার খবর কোনোভাবে শুনে গিয়েছিল নাইমের বউ রিনা। তারপর থেকে শাশুড়ির সাথে ভাব জমালো। নাইমের ব্যবসা লসের গল্প শোনাতে লাগলো। খালা সবকিছু মায়ের সাথে পরামর্শ করেন। ছেলের মনোভাব খালা ছাড়া মোটামুটি সবার কাছেই পরিষ্কার। আজকালকার যুগে বাবা মা দম ছাড়বার পর কান্নার বদলে সম্পত্তির দলিল বয়স ছেলে মেয়েরা। কি গেল কি রেখে গেল জানা বেশি জরুরি। সেখানে এই ঘটনা কাম্যই বটে। মা সতর্ক করলেন, বয়স পড়ে আছে, এত কাজ আর কদিন করতে পারবে? টাকা থাকলে শেষ বয়সে কাজে আসবে। ছেলেকে সব দিয়ে সর্বশান্ত হয়ে পড়ে যদি ছেলে না দেখে। ছেলের অন্তঃপ্রাণ খালা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন, মা তো জন্ম দিয়েছি, কত কষ্টে পালছি, বড় করছি। মোর খুব আদরের পোলা, তার কষ্ট সইতে পারি না, নিষ্ঠুর হইতে পারি না। মা খালাকে বোঝালেন। খালা বুঝ নিলেন, কিন্তু কথায় আছে, সরল মানুষ বিশ্বাসই ঠকে। খালা সরল মনার মানুষ, অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলেন। অবিশ্বাস তো পরকে করা যায়, নিজের রক্ত, নিজের জন্ম দেওয়ার সন্তানকে অবিশ্বাস করা যায়? আমাদের কাছে ছেলের জন্য খালার ভালোবাসা বাড়াবাড়ি রাখলেও কেবল খালাই জানে এই ছেলেকে তিনি কত কষ্টে অর্জন করেছেন।
15 বছরের অপরিপক্ক শরীরে 9টা মাস গর্ভে ধরে রেখেছেন। ছেলের বুঝ হওয়ার আগেই বাবা মারা গেল। তখন তো বাবা মায়ের ভালোবাসা একাই দিয়েছেন। এই ছেলের জন্যই অজ পাড়াগাঁয়ের এক মেয়ে অচেনা শহরে পা রেখেছে। ছেলের জন্মের পর ছেলে ছাড়া নিজের কথা মাথায় আসেনি। তার বেঁচে থাকা, তার পৃথিবী মানেই ছেলে। সন্তানের প্রসঙ্গে কি মা স্বার্থপর হতে পারে? সন্তানকে ফেলে নিজের কথা ভাবতে পারে? আমরা হয়তো দূরবস্থান থেকে ঠিকই বিচার করতে পারবো, কিন্তু কাছে গিয়ে খালার অবস্থানে বসলে শক্ত থাকার শক্তি আমাদেরও থাকবে না। সন্তান হিসাবে মায়ের ব্যাপারে আমরা স্বার্থপর হতে পারি, কিন্তু মা হিসাবে সন্তানের ব্যাপারে স্বার্থপর হতে পারি না। মায়ের ধর্মই যে নিঃস্বার্থ ভালোবাসা। ছেলের জন্য খালার অবিশ্বাস এলো না, বিশ্বাস এলো। সেই বিশ্বাসের মর্যাদা রইল না। ছলে বলে কৌশলে চেক বইয়ের তার আঙুলের ছাপ পড়ে গেল। কদিন ভালোই চলল। ছেলের ব্যবসা ঘুরে দাঁড়াতেই ছেলের বউ মনোভাবও ঘুরে দাঁড়ালো, ফিরে গেল আগের স্থানে। নাক ছিটকালো রিনা। এমন ব্যাকডেটেড মানুষকে উঁচু সমাজে নিয়ে চলা যায়? সবাই যদি জেনে যায় তার শাশুড়ি কাজের বুয়া, বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, মান সম্মান থাকবে? থাকবে না। ব্যবসায়িক সফলতা মনে করিয়ে দিল সেটা। তারপর যা হওয়ার তাই হলো। মায়ের বিশ্বাস ভাঙল আরও একবার। মায়ের এত আত্মত্যাগের পরও স্বার্থপরের দায়টা খালার ওপর পড়ে গেল। এই ছেলের বিবেক বোধ নেই। আমরা ভেবেছিলাম মায়ের বোঝা ঘাট থেকে নামানোর জন্য বিয়ে দিয়েছে নাই, কিন্তু এখন দেখি সেখানেও সমস্যা। সমাজের কাছে নাকি টেকা যাচ্ছে না। কোন সমাজে রেখেছে মাকে? মা দিয়েই গেল, মাকে কিছু দেয়নি। বিয়ে করে থিতু হলো, সেও সহ্য হলো না। একটুখানি কৃতজ্ঞতা বোধও কি নেই? আমার স্বরে অজস্র প্রতিবাদ, কিন্তু আমি টু শব্দও করতে পারিনি। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। খানিক বাদে রাগ নিয়ে বললাম, খালা স্বার্থপর ভেবে বলছে তো? নাইম অপ্রস্তুত হলো, তারপর হন হন করে চলে গেল। নাইমের ক্ষুব্ধতা দেখে আমার চিন্তা বাড়ল। খালা কি একা একা বিয়ে করলেন? খালার বিয়ের রহস্য উন্মোচন হলো খালার আগমনের পর। একদিন হাসপাতাল থেকে বাসায় ফিরে দেখি বসার ঘরে খালা বসে। সারাদিন রোগী দেখে ক্লান্ত বিধ্বস্ত আমি প্রথমে খেয়াল করিনি, কারণ অবশ্য খালার চলন বলন। আমি খালাকে সবসময় সাদামাটাভাবেই চলতে দেখেছি। পাল পরবে মা খালাকে ভালো কাপড় দিতেন, কিন্তু খালার পছন্দ হতো সেই সুতির কাপড়। খালার গায়ে কখনো সোনার গহনা দেখিনি। মুখে বিষণ্ণতা, একটা দুঃখী মলিনতা থাকতো, কিন্তু এই মহিলার ভাব ভিন্ন। পরনে চান্দেরি সিল্ক ফেব্রিকের শাড়ি, গলায় হাতে অলংকার বেশ, মুখে ঝলছে হাসি। হেসে হেসে মায়ের সাথে গল্প করছেন। খালার কথা খেয়াল হতেই আমার চক্ষু চড়ক। আমি গিয়ে বললাম, খালা নাকি ভালো আছেন? বিপরীতে খালা সুন্দর করে হাসলেন। খালার এই হাসি আমি আগে কখনো দেখিনি। চেহারা ঝলমলে। সুখী মানুষের চেহারায় অন্যরকম এক উজ্জ্বলতা থাকে। খালার চেহারায় সেই উজ্জ্বলতা ভাসছে। খালার চোখ মুখ বলছিল খালা সুখে আছেন। বহুকাল ধরে কোনো মানুষকে দুঃখী হয়ে থাকতে দেখার পর হুট করে তাকে সুখী হতে দেখলে মনের মাঝে অন্যরকম এক আনন্দ কাজ করে, চোখে শান্তি মেলে। খালার ওই দুঃখী মুখটা দেখে আমার মনে হলো অনেক দিন, অনেক বছর পর আমি এমন সুন্দর দৃশ্য দেখিনি। খালার প্রসন্ন সুরে বললেন, ভালো আছি। ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? খালা প্রসন্ন স্বরে বললেন, না, আমারে সম্মানে রাখছে। দ্বিতীয় বিয়েতে ভালোবাসার থেকে সম্মানটাই ঢের কাম্য। খালা তা পেয়ে প্রসন্ন হয়ে গেছেন, তা দেখে পুলকিত হলো মন। খালার সুখমাখা অবতারণে বাসার খুশির জোয়ার বয়ে গেল। সবাই এসে বসলো বসার ঘরে। আমি বললাম, এতকাল আপনার দুঃখের গল্প শুনেছি, আজ শুনবো আপনার সুখের গল্প। খালা মায়ের দিকে তাকালেন। খালার গল্পটা মা বললেন। আকস্মিক খালার জীবনে হানা দেওয়া সুখের গল্প। শোনবার সময় মনে হলো এই যেন কোনো সিনেমার গল্প। পরে মনে হলো সিনেমা তৈরি হয় বাস্তব জীবন থেকেই। খালার দ্বিতীয় বিয়ের সূত্রপাত নানু বাড়ি থেকে। বছর খানেক আগে খালাকে নিয়ে আমার নানুর বাড়িতে যান আমার মা। বাবা ব্যস্ত, সাথে যাবেন না। মা একা যেতে নারাজ। বগল দাবা করে নিয়ে গেলেন শিউলি খালাকে। কটা দিন থেকে তারও ভালো লাগবে। নানু বাড়িতে গিয়ে দেখা হলো একটা বছর 10 বাচ্চা মেয়ের সাথে। মলিন, বিষাদ, দুঃখ ভাষার চেহারা। মায়াময় চোখে জল দেখে খালা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কান্তাসো কেন? মমতা ভরা স্বর শুনে মেয়েটা কান্না পারল। কেঁদে কেঁদে বলল, মায়ের কথা মনে পড়তেছে। কি হয়েছে তোমার মার?
মেয়েটা উত্তর দিল না। ডুকরে কেঁদে উঠল। খালা অনুসন্ধানী মনে জানলেন মেয়েটার মা মারা গেছেন। মা হারা মেয়ের কাতরতা দেখে বিধ্বস্ত খালার মনে হলো তার দুঃখ অতি নগণ্য। মমতাময়ী খালা মমতার গা ভাসিয়ে মেয়েটাকে সান্ত্বনা দিলেন। কান্না থামার পর আলাপ হলো মেয়েটার সাথে। মায়ের দূর সম্পর্কের এক ভাইয়ের মেয়ে, নাম রোদেলা। রোদের মতোই উজ্জ্বল ছিল তার জীবন। বাবা মা আর সে, তিনজনের সুখী পরিবার। হঠাৎ মায়ের ক্যান্সার হলো, অকালেই মারা গেলেন। মায়ের মৃত্যুর পর জীবনটাই এলোমেলো হয়ে গেল। মায়ের ছায়ায় বড় হওয়া মেয়ে মায়ের শূন্যতায় মনমরা হয়ে থাকে সারাক্ষণ। নাতনির এই অবস্থা দেখে দাদির ছেলের দ্বিতীয় বিয়ের কথা বললেন। রোদেলার বাবা তড়িৎ মানা করে দিলেন। নতুন বউ যদি তার মেয়েকে মানতে না পারে, যদি তার মেয়ের অনাদর হয়, সৎ মায়ের সংগাতেই তো দোষ। দাদি এবার নাতনিকে ধরলেন। বাবাকেও কও নতুন মা লইয়া আইতে, হ্যাঁ তোমারে আদর করব। রোদেলা বাবাকে বলতেই বাবা বললেন, তোমার জন্য আমিই যথেষ্ট, আমিই বাবা, আমিই মা। এসব কথা শুনে আর মুখে এনো না। মায়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। মাকে মনে পড়লে রোদেলা বাবার কাছে গিয়ে কাঁদে, মাকে এনে দাও না বাবা। বাবা খুব অসহায় হয়ে যান তখন। মরে যাওয়া মাকে কি আনা যায়? তিনি সর্বোচ্চ আদর দেন মেয়েকে, কিন্তু মায়ের অভাব তবুও যায় না। রোদেলার দাদিও বোঝাতে থাকেন, শেষমেশ বিয়ে করার জন্য রাজি হন তিনি। তবে শর্ত থাকে, পাত্রী পছন্দ করবে রোদেলা। সে যদি কারোর মাঝে মমতা খুঁজে পায়, মায়ের ছায়া খুঁজে পায়, তবেই তিনি বিয়ে করবেন। রোদেলার মা খোঁজার পর্বে নানু বাড়িতে হাজির হলেন শিউলি খালা। সেবার মা খালাকে নিয়ে দিন 10 ছিলেন নানু বাড়িতে। তখন খালা রোদেলার সাথে সময় কাটিয়েছেন অনেক সময়। অতটুকু একটা বাচ্চা মেয়ের দুঃখ দেখে খালা মায়ায় পড়ে গেছিলেন। আদর করেছেন বেশ। দুটো বিষয় নিশ্চিত করি। এক, রোদেলাকে আদর করার পিছনে খালার কোনো উদ্দেশ্য ছিল না। খালা জানতেনই না রোদেলার মা খোঁজার ব্যাপারে। 2, খালা পরিপাটি হয়ে থাকতেন, সাদামাটাভাবে চলতেন, তবে ছেঁড়া কাপড় পরতেন না। রোদেলার মন খারাপের বেলায় খালার মমতা দেখে রোদেলার মনে খালা জায়গা করে নিয়েছিল বটে। রোদেলার দাদি মাকে প্রস্তাব দিয়ে ফেলেছিলেন। মা অবশ্য তখন খালাকে জানাননি, খালাকে নিয়ে ফিরেছেন। ফিরে আসার পরে খালাকে জানান, শুনেই খালা মানা করে দেন। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। প্রথম বিয়ের অসম্মান, অমর্যাদা, অসামঞ্জস্যতা, অপূর্ণতার পর খালার জীবনে সুখ হারিয়ে গেছিল। দ্বিতীয়বার কাউকে জীবনে জড়ানোর সাহস নেই খালার, তাও এই বয়সে এসে। খালার প্রত্যাখ্যান করে ক্ষান্ত হন। মা খুব করে চাইছিলেন খালার একটা গতি হোক। মা রোদেলার পরিবারকে চেনেন, ভদ্র নম্র বেশ। রোদেলার বাবা রেজা হাবিব খুব ভালো মানুষ, গ্রামের সহজ সরল মানুষ। প্রথম বউয়ের সাথে কখনো গলা উঁচু করেও কথা বলেনি। সেই পরিবারে গেলে খালার অসম্মান হবে না, এটা নিশ্চিত থেকেই মা খালাকে বোঝাচ্ছিলেন। খালা বরাবরই প্রত্যাখ্যান করে আসছিল। এর মাঝে ছেলে, ছেলের বউ ভালো সাজলো। খালার জীবনে সুখের ভ্রমে ডুবে গেলেন। তারপর ছেলে টাকা নিয়ে ছলনা করলো। ছেলেকে নিয়েই সুখে থাকতে চেয়েছেন, কিন্তু ছেলেটা তাকে ঠকিয়ে গেছে বরাবর। সেবার খালার সব টাকা নিয়ে নাইম খুব খারাপ আচরণ করেছে মায়ের সাথে। খালা ভীষণ ভেঙে পড়েছিলেন। ভগ্ন হৃদয়ে খালা বুঝে গিয়েছিলেন এ ভুবনে তার কেউ নেই। যেই ছেলেকে তিনি আপন ভেবে এসেছেন সে আপন না, সে প্রাচুর্যে ডুবে পড় করেছেন তাকে। আর আপন ভাবে না, এই উপলব্ধি খালাকে শেষ করে দিচ্ছিল। নিজের জীবনটাই বৃথা মনে হলো। খালা নিজের মৃত্যুর কামনা করতেন। খালা এই খারাপ সময়ে রোদেলা এলো। আমি মনে করে দেখলাম রোদেলা তখন খালার সাথেই থাকতো। খালা রোদেলার মায়ায় পড়ে গিয়েছিল। মেয়েটার সঙ্গ তাকে শান্তি ছিল। ছেলের ছলনা ভুলিয়ে দিল। জীবনের সাথে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলেন খালার মা। ছায়া হয়ে বোঝালেন, রোদেলার মায়ায় পড়ি খালা বিয়ের জন্য রাজি হয়েছেন। রোদেলার বাবার সাথে দেখা হয়নি তেমন। তিনি তো আর 22 বছরের তরুণী নয়। পাত্র দেখে দেখাদেখি করে পর্বে চায়ের কাপে আলাপ সারবেন। দূর থেকেই দেখেছেন, খারাপ লাগেনি। আমাদের সবার অগোচরে খিচুড়ি পাকালেন মা। স্বভাবগতভাবেই মা বেশ চাপা স্বভাবে। তার ওপর আমরা ভাই বোন সবাই পড়াশোনা চাকরি নিয়ে ব্যস্ত। সারাদিন বাইরে থাকি, সন্ধেবেলা বাসায় ফিরি। সারা সপ্তাহে বাসার খোঁজ থাকে না। সে হিসাবে ব্যাপারটা এতটাও কঠিন না। এতে অবশ্য মায়ের সাথে বাবাও সামিল ছিলেন। আমরা সবাই বড় হয়ে গেছি। এই বয়সে খালার বিয়ে কিভাবে নেব, এজন্য খালা লজ্জায় ছিলেন। বিয়েটা হলো রোদেলার চাচার বাসায়। তিনি শহরে থাকেন। তারপর সুখ গায়ে মেখে খালা গেলেন শ্বশুর বাড়িতে। জীবনের বড্ড অবেলায় এসে খালার সংসার হলো। সন্তান পেলেন, সম্মান পেলেন।
রেজা মামা স্বামী হিসাবে ভালো, খালাকে সম্মান করেন। কদিন মেয়ের সাথে খালার ভাব থেকে তিনিও ভীষণ ঝুঁকেছেন খালার প্রতি। এখন তাদের সংসারটা সুখেরও বটে। ও হ্যাঁ, নাইমের কথা বলা হয়নি। আসলে সুখের অধ্যায়ে দুঃখের সুতো টানা অন্যায়, তাই সে প্রসঙ্গ বাদই গেল। খালার বিষয়ের প্রস্তাব খালাকে দেওয়ার পর মা নাইমের সাথে আলাপ করেছেন, শুনেই নাইম চটে গেল। মাকে তেমন কিছু না বললেও খালার বাসায় গিয়ে খুব অপমান করেছেন। মা পুরো ব্যাপারটা বুঝিয়ে বলার পরেও নাইমের ধারণা করেছেন মা নিজেই স্বামী খুঁজে নিয়েছেন। নাইম খুব খারাপ ভাষায় গালাগাল অবধি দিয়েছেন। ছেলের ব্যবহার দেখে খালা ফের বেঁকে বসেছিলেন, বিয়ে করবেন না। নাইম বিয়েতেও আসেনি। ছেলের কথা বলতে গিয়ে খালার সুখমাখা মুখ ফের জল এলো। ছেলেটা তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ফোন দিলে ফোন ধরে না, দুই একবার তোলে খুব অপমান করেছে। এমন না যে বিয়ে ভেঙে দিলে নাইম মাকে দেখতো না, তা দেখতো না। এতকাল দেখেনি, এখন কি দেখবে? নাইম থাকে, খালার আসার কিছু নেই। পূর্বাকার সময়ে নাইমের আচরণের পর খালার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত যথাযথ। খালার সুখ দুঃখের গল্পের মাঝে কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুললাম। লিলেন ফ্রক গায়ে একটা মেয়ে চঞ্চল গলায় বলল, আমার ছোট মা কি আপনাদের বাসায়? ভীষণ আন্তরিকতা নিয়ে বলল মেয়েটা, চোখ মুখ উজ্জ্বল, রোদের মতোই। আমি হ্যাঁ বলতেই দৌড়ে ভিতরে ঢুকলো। শিউলি খালাকে দেখে ডেকে উঠল, ছোট মা। খালা তখন ছেলের দুঃখে কাঁদছিলেন। সেই কান্নার মাঝে মেয়েটার ডাকে হেসে ফেললেন, হাত বাড়ালেন, মেয়েটার বুকে খালার বুকে পড়ল। খালা আগলে নিলেন, মাথায় চুমু খেলেন। খালার চোখে ছেলের জন্য জল, ঠোঁটে মেয়ের জন্য হাসি। রোদেলা বলল, বাবা নিচে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যেতে বলছে, আজ আমরা ঘুরতে যাব। খালার চোখে পানি মুছে ফেললেন। চোখ থেকে জল সরলেও ঠোঁট থেকে হাসি সরল না। খালার হাসিটা টিকল, সেই সুন্দর সুখের হাসি, যে হাসি আমরা এতকাল দেখিনি। আমার মন বলল খালা সুখে আছেন। খালার প্রথম জীবনে সুখ, শান্তি, সম্মান, সংসার কিছুই মেলেনি। দ্বিতীয় জীবনে মিলল, দ্বিতীয় বিয়ে, দ্বিতীয় জীবনে প্রথম সুখ মিলল। খালাও সুখের দেখা পেলেন। যার প্রথম জীবনে দুঃখ কাটে, তার দ্বিতীয় জীবন সুখের কাটে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।